আসসালামু আলাইকুম। শুরুতে একটা গল্প বলি। আমাদের দেশের প্রত্যেকটি এলাকায় একটা ক্রিকেট অথবা ফুটবলের লিগ ছাড়া হয়, যেখানে কিছু ক্লাব, পাড়া মহল্লার ক্লাব বা পাড়ার একটা দল সেখানে এন্ট্রি ফি দিয়ে ওই ক্লাব, ওই লিগের একটা দল নিয়ে থাকে। এবারে বিপিএল এ রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে দেখে আমার ঠিক ওই রকম একটা লিগের কথাই মনে পড়ছে, যেখানে দুর্বার রাজশাহী একটা দল এন্ট্রি ফি দিয়ে একটা দল নিয়েছে। এন্ট্রি ফি আসলে দিয়েছে কিনা এখনো সেটা জানি না, কারণ অনেক মহল থেকে শুনলাম বা অনেক মাধ্যম থেকে শুনেছি তারা এখনো সিকিউরিটি মানি বা ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি। কিন্তু তারপরও দুর্বার রাজশাহী বিপিএল এ একটা দল পেয়েছে। তাদের পেশাদারিত্ব দেখেই এই কথাগুলো বলছি। তারা শুরু থেকেই যেভাবে দল গঠন করেছে, সেটা আমার একটা পাড়া মহল্লার দল হিসেবেই তাদেরকে মনে হয়েছে। তারা কি বুঝে কেন এ ধরনের ক্রিকেটারকে সিলেক্ট করেছে সেটা নিয়েই কিন্তু এই আলোচনা। কারণ অনেক লোকাল, একদম রাজশাহীর লোকাল ক্রিকেটারকে তারা নিয়েছে। এই তালিকায় রয়েছে মিজানুর রহমান, সানজামুল ইসলাম, মহর শেখ অন্তর, সাব্বির হোসেন, আরেকজন ফাস্ট বোলারকেও দেখেছি, আরিফ, সম্ভবত পাভেল নাম তার। তারা কিন্তু সবাই রাজশাহীর লোকাল। এছাড়া যাদেরকে নেওয়া হয়েছে তারাও কিন্তু খুব একটা এই জামানায় বা নামের ভারেই তাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু ক্রিকেটের সঙ্গে লাস্ট 2-3 বছর হলো তাদের সম্পর্ক রয়েছে কিনা তারা হয়তোবা সেটাও জানেন না। শফিউল ইসলাম সুহাস সর্বশেষ কবে ঘরোয়া ক্রিকেটে তিনি ম্যাচ খেলেছেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অনেক আগেই ছেড়ে দিয়েছেন, এবং তার মধ্যে কতটা পটেনশিয়ালিটি রয়েছে এটা আসলে রাজশাহীর ওই দলের মালিকরা জানে কিনা আমার এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরও বেশ কিছু সম্ভাবনাময় এবং দেশের সেরা সেরা কিছু ক্রিকেটারকে তারা পিক করেছে, কিন্তু যতই ওই ধরনের ভালো মানের খেলোয়াড়কে তারা দলে অন্তর্ভুক্ত করুক না কেন, কিন্তু এছাড়া যাদেরকে অন্তর্ভুক্ত করেছে বা যে নামগুলো এর আগে আমি বলেছি তাদের কারণে ওই যত ভালোই তাসকিন বা আনামুল হক বিজয়, ইয়াসির রাব্বি ভালো পারফর্ম করুক না কেন, আপনি কোনোভাবেই দলকে জেতাতে পারবেন না শুধুমাত্র একদমই খেলার বাইরে থাকা এইসব ক্রিকেটারকে যখন খেলাবেন। মহর শেখ অন্তর তিনি ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভালো পারফর্মার, কিন্তু তার বোলিং দেখে কখনোই কোনোভাবেই মনে হয়নি, বা এর আগেও তিনি বিপিএল এ কিছু ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেই রকম সম্ভাবনাময় বলার হিসেবে আমার কাছে কখনোই মনে হয়নি। শফিউল ইসলামের কথা তো বলেছি, তাকে আসলে এই মুহূর্তে খেলানোটা খুবই ডিফিকাল্ট, কারণ তিনি খেলার মধ্যে তেমন একটা নেই। এনসিএল টি-20তে সম্ভবত একটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন, এছাড়া কিন্তু তেমন একটা প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি সাম্প্রতিক 2-3 বছরের মধ্যে খেলেননি। যে কারণে এই দল থেকে আসলে খুব ভালো পারফরমেন্স খুঁজে বের করা বা একটা দুইটা তিনটা ম্যাচ হয়তোবা জেতা সম্ভব, কিন্তু একটা দল হিসেবে একটা ভালো পারফরমেন্স করে ম্যাচ জেতানো খুবই ডিফিকাল্ট। আউটস্ট্যান্ডিং বোলিং করছেন তাসকিন আহমেদ, দুর্দান্ত ব্যাটিং এনামুল হক বিজয় বা ইয়াসির রাব্বি তারাও করেছেন, কিন্তু শুধুমাত্র এই ধরনের পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স থাকার পরও আমি এই ভিডিও করার আগে রাজশাহীকে নিয়ে আরেকটা ভিডিওতে বলেছিলাম তাদের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু কিছু কিছু জিনিসে বেশ ঘাটতি। ওই কিছু কিছু জিনিস কিন্তু তখন আলোচনা করেছিলাম। তারা অনেক ভালো ভালো ক্রিকেটার চুজ করেছে, কিন্তু লোকাল পার্সপেক্টিভে এই এমন কিছু কিছু ক্রিকেটারকে তারা অন্তর্ভুক্ত করেছে, এবং যাদেরকে তার পরবর্তীতেও দলে নিয়েছে, যেমন সোহাগ গাজীকে তারা পরবর্তীতে দলে নিয়েছে, কিন্তু সোহাগ গাজী আসলেই কতটা এই সময়ে তিনি তাল মিলিয়ে খেলতে পারবেন সেই সম্ভাবনাও কিন্তু তার মধ্যে খুব একটা নেই। যে কারণে রাজশাহীর ওই দল দেখে আমার কাছে মনে হয়েছে ওই পাড়া মহল্লার একটা ক্লাব, তাদের পেশাদারিত্বকে নিয়ে আসলেই প্রশ্ন তুলবেন সবাই, কারণ চারজন যেখানে ফরেন ক্যাটাগরি ক্রিকেটার খেলতে পারবে, সেখানে তারা প্রথম ম্যাচটিতে 3 জন খেলিয়েছে এবং পরের 2টি ম্যাচেই মাত্র 2 জন করে ফরেন ক্রিকেটারকে খেলিয়েছে। যে কারণে পেশাদারিত্বকে নিয়ে তাদের প্রশ্ন সবাই তুলছে। আমার মনে হয় রাজশাহী অনেকদিন পর বিপিএল এর মঞ্চে, রাজশাহীর যে যারা দর্শক বা রাজশাহী বিভাগের যারা সাপোর্টার, তাদের একটা আশা ছিল এবং রাজশাহী অনেকদিন পর দলে বিপিএল এর মঞ্চে অংশগ্রহণ করছে এবং ভালো পারফরমেন্স তাদের কাছ থেকে প্রত্যাশা অবশ্যই রাজশাহী বিভাগের সকলের ছিল, কিন্তু সেই প্রত্যাশার হয়তোবা প্রত্যাশা মাফিক
এই পারফরমেন্স দেখে কেউই সন্তুষ্ট না।